হ্যালো, হ্যালো। হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, তাহলে চলো বোর্ডটা তৈরি করে নিই। বোর্ডটা তৈরি করে তারপর আমরা শুরু করি। আজকে তো অনেকে আছে দেখছি। স্নেহা, তুমি কি আগের ক্লাসগুলো দেখেছো একটাও? তোমাকে তো আগে ক্লাসে দেখিনি, সেই জন্য জিজ্ঞাসা করছি। স্নেহা, শুনতে পেলাম না।
আমার আসলে এই সময়টা করে মানে হয় না। আচ্ছা, তুমি কি হ্যাঁ ম্যাম, আমি রেকর্ডেড? দেখেছি মানে আমার এই টাইমটা করে আমার হয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ওকে, আচ্ছা। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা মূলত পড়বো যে বিষয়টা, সেটা হলো দেখো, এর আগের দিন আমরা ভেক্টর অ্যালজেব্রা প্রাথমিকভাবে শুরু করেছিলাম, এবং ভেক্টর অ্যালজেব্রার ওপরে বেশ কিছু আমরা প্রবলেম সলভ করেছিলাম, পাশাপাশি কিছু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা 3D এর ওপর বেস করে তার সাথে ডিরেকশন রেশিওস, ডিরেকশন কোসাইন্স কিভাবে সম্পর্কিত সেগুলোও যেমন জানবো, তেমনি পাশাপাশি কিন্তু প্রবলেমও আজকের ক্লাসে আমরা সলভ করব। ওকে? আর আগের দিনের ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো ধরনের কোশ্চেন্স থাকে, কোনো অঙ্ক হয়নি ধরো, সেরকম অঙ্ক থাকলে কিন্তু তোমরা বলতে পারো। প্রথমে আমি বলে নিচ্ছি। ম্যাম বলছিলাম যে আমি যে বলেছিলাম আমার ভেক্টর বাড়িতে হয়ে গেছিল, তো হ্যাঁ, ওইখানে একটা চ্যাপ্টার আছে দিক কোসাইন ও দিক অনুপাত, ওই চ্যাপ্টারটা আমার হয়নি, মানে ওটা আমি কিছুই জানি না। ওটা আমি আজকে বলে দেবো। আজকে হ্যাঁ যখন আমি ঠিক আছে। ক্লাস করব ওটা আমি বলে দেবো, কিন্তু ওই চ্যাপ্টার থেকে ডাব্লিউবিজেই বলো বা যেই মেনে খুব বেশি প্রশ্ন থাকে না। তো সেই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের কনসেপ্টটা নিয়ে, ওই চ্যাপ্টারটা যেখানে আমাদের লাগবে সেটাকে আমরা ব্যবহার করব। ওকে? হ্যাঁ তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের অনেকগুলো বিষয় জানতে হবে। ওকে, শেয়ারটা করে নিই, তারপর শুরু করছি। আচ্ছা, এই হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে হ্যাঁ চলো। ম্যাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো, প্রাথমিকভাবে আমরা আগের দিনের ক্লাসে আহ, যা জেনেছিলাম সেগুলো আমরা মোটামুটি জানি, যে ভেক্টর আমাদের কিভাবে কাজে লাগতে পারে। ভেক্টরের আমরা পজিশন ভেক্টর, তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম নাল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, এইগুলো আমরা পড়েছিলাম। এবং পড়েছিলাম ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো পড়েছিলাম, এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে যে সেগুলো পড়েছিলাম। ওকে? তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা মূলত হচ্ছে গিয়ে ভেক্টরেরই পার্ট। ভেক্টরের সাথে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিওস। ওকে? অ্যান্ড তার সাথে আমরা স্ট্রেট লাইন অর্থাৎ সরল রেখার কিছু প্রপার্টি, সরল রেখার বিভিন্ন ফর্ম, প্রপার্টি, এসব নিয়েও আমরা আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। অ্যান্ড এখানে তোমাদের বইতে যদি দেখো, দেখবে পাঁচখানা, এর সাব টপিক আছে হচ্ছে 5 সাব টপিক, যদি এসএনদের বইটাকে আমরা ধরি। কিন্তু আসলে 5 সাব টপিকস থাকলেও এটা মূলত হচ্ছে গিয়ে মানে খুব সাধারণ জিনিসপত্রই রয়েছে, খুব কঠিন কিছু বিষয় নেই। আর যেহেতু আমরা ক্লাস 11-এ স্ট্রেট লাইন 2D-তে পড়েছি, এখানে আমরা 3D স্ট্রেট লাইন নিয়ে মূলত আলোচনা করব। ওকে? এটা হচ্ছে আজকের ক্লাসের প্ল্যানটা। যেগুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটা একটু বলে দিলাম, এবং তারপর আমরা আসছি। দেখো, প্রথমে আমাদের যেটা জানতে হবে, হ্যালো ম্যাম, একটা ফোন আসছে, একটু ধরবো? আচ্ছা ধরে নাও, তাহলে তোমাকে লিভ করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরে নাও। আচ্ছা স্নেহা, তুমি কি ভেক্টর পার্টটা পুরোটা পড়েছো বাড়িতে? স্নেহা, ম্যাম, প্রথমের যে চ্যাপ্টারটা আছে, হ্যাঁ ম্যাম বলছি। আমি বলো। হলো কি ভেক্টর বীজগণিত আর দুটি ভেক্টরের গুণ এই চ্যাপ্টারটা আমার হয়েছে। ওকে, এই দুটো চ্যাপ্টার তোমার হয়ে গেছে, তাহলে তো খুবই ভালো। ডিরেকশন হ্যাঁ হ্যাঁ। কোসাইন্স, ডিরেকশন রেশিওস কি পড়েছো? না না না। আচ্ছা, ওই পার্টটা পড়োনি। ওকে,
তাহলে এই পার্টটা খুব ভালো করে বুঝে নাও, কারণ হ্যাঁ এটার ম্যাম সাথে বলুন। এই এই ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর পার্টটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কজ এটার সাথে কিন্তু আমাদের পুরো 3Dর বিষয়টা জড়িয়ে আছে। মানে 3Dর ক্ষেত্রে আমরা যাই চ্যাপ্টার পড়ি না কেন, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। দেখো, আমি প্রথমেই বলেছি আজকে আমরা যা পড়বো সবটাই হচ্ছে 3 ডাইমেনশন ফিগার নিয়ে, এবং 3 ডাইমেনশন ফিগার নিয়ে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের এক ধরনের ভিজুয়ালাইজ করতে হবে যে আমরা কি চাইছি, কি কোথায় পৌঁছাতে চাইছি, সেটা কিন্তু আমরা সবটা ছবি দেখে, এখানকার ছবি দেখে বুঝতে পারবো না। তো সেটা কিন্তু আমাদের মাথায় রেখেই শুরু করতে হবে। এখানে 3টে অ্যাক্সিস আমি এঁকেছি, এটাকে বলবো আমি এক্স অ্যাক্সিস, এটাকে বলবো আমি ওয়াই অ্যাক্সিস, এটাকে বলবো আমি জেড অ্যাক্সিস। আমরা কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি ডিরেকশন কোসাইন, এটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে। ডিরেকশন রেশিওতে আমরা পরে আসব। ওকে, তো একটা 3Dর প্লেন রয়েছে যেখানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস রয়েছে। এবার আমি এই প্লেনের উপর এক্স ওয়াই জেড প্লেনে একটা বিন্দু নিচ্ছি। ধরো এরকম জায়গায় একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এই যে এক্স ওয়াই জেড আমি এটা ধরে নিয়েছি, এটার সাথে কিন্তু মানে কোনো যে এইরকমই ধরতে হবে এরকম নয়, তুমি এবিসি ধরতে পারো, তুমি পিকিউ আর ধরতে পারো, ডাজন্ট ম্যাটার যে তুমি কি ধরছো, বাট আমি এক্স ওয়াই জেড ধরেছি কারণ সাধারণভাবে যে কোনো বিন্দুকে আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করি। তো এখন আমরা যদি এই বিন্দুর থেকে প্রত্যেকটা অ্যাক্সিসের কোণ বার করি, অর্থাৎ বিন্দুটা এই অ্যাক্সিসের সাথে কিরকম কোণে রয়েছে সেইটার একটা ছবি আঁকার চেষ্টা করছি। এবং এবং এটাও বলছি যে ছবিটা কিন্তু এক্স্যাক্ট ফিগার নয়, ছবিটা আমাদের কিন্তু মানে এমনি একটা ঘরের মধ্যে কোনো একটা বিন্দু ফেলে, ধরো আমি একটা ঘরের মধ্যে রয়েছি, তার 3টে দেওয়াল রয়েছে, যে বা একটা মেঝে রয়েছে, ওপরে একটা দেওয়াল, সাইডে একটা দেওয়াল, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টে অক্ষই রয়েছে। তো সেখানে একটা বিন্দু মাঝখানে আছে ঘরে, তো সেই বিন্দু থেকে প্রত্যেকটা অ্যাক্সিসে আমি কিন্তু কোণ আঁকার চেষ্টা করছি। তাহলে আচ্ছা, ছবিটা আঁকাটা একটু ডিফিকাল্ট, সেই জন্য এইটা আমি আঁকলাম কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে পি বিন্দুর কোণ। ওকে, আর এটা যদি পি বিন্দুর কোণ হয়, এটা যদি মূল বিন্দু হয়, তাহলে আমি এই গোটাটাকেই বলবো হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের সাথে পি বিন্দুর কোণ হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাথে কোণ। এবং জেড অ্যাক্সিসের সাথে কোণটা কি হবে একটু অন্য কালি দিয়ে লিখি, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই রকম একটা কোণ, এটাকে আমি বলবো হচ্ছে গামা। ওকে, তো এই যে আলফা বিটা গামা, আলফা বিটা গামা, এগুলোকে আমরা বলি ডিরেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ কোনো একটা বিন্দুর ডিরেকশন নির্দেশকারী যে কোণ, তাকেই আমরা বলি হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। খুব কঠিন ব্যাপার নয়, একটু অল্প অল্প করে যদি আমরা বুঝবার চেষ্টা করি আমরা কিন্তু বুঝতে পারবো। নাও দেখো, এই যে আলফা বিটা গামা, এদের সাথে যখন আমরা এটাকে ডিরেকশন কোসাইন বলে বলতে চাইছি, ডিরেকশন কোসাইন বলে বলতে চাওয়ার মানে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা কোণের সাথে কজ যুক্ত হবে, কোসাইন থেকেই কিন্তু কজ শব্দটা এসছে, অর্থাৎ কজ আলফা, কজ বিটা, কজ গামা। তো কোনো বিন্দু সাথে এক্স ওয়াই জেড এর যে কোণ, সেই কোণগুলো হচ্ছে আলফা বিটা গামা, এবং তাদের যে কস, অর্থাৎ কজ আলফা, কজ বিটা, কজ গামা, এগুলোকে আমরা বলি ডিরেকশন কোসাইন। এই অবধি ক্লিয়ার হলো? কথা বলো না, কথা বললে হবে না, বিষয়গুলো কঠিন লাগবে না হলে। হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ ম্যাম। এবার তোমরা বইতে দেখবে, বইতে বিভিন্ন জায়গায় এই
রিপ্রেজেন্টেশনটা পাবে। এই কজ আলফাকে এম দিয়ে, কজ বিটাকে এম দিয়ে, আর কজ গামাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এবং আমি এই প্রপার্টিটার প্রুফ দেখাচ্ছি না, কিন্তু এই সম্পর্কটা সত্যি যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা, এই যে মানটি, এই মানটি কিন্তু সবসময় 1 হয়। অর্থাৎ এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এই যোগফলটির মান 1। এটা একটা নির্দিষ্ট প্রপার্টি অফ ডিরেকশন কোসাইন। এবার এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, যদি খুব মন দিয়ে দেখি, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এই তিনটে যোগফল যদি এক হয়, তাহলে এল এম এন গুলো কিরকম হতে পারে? যেহেতু স্কোয়ার রয়েছে এবং যোগ রয়েছে, অর্থাৎ এল এম এন গুলো প্রত্যেকটাই হচ্ছে একের থেকে ছোট হবে নিশ্চিত ভাবে, ইয়েস তাই তো? ম্যাম। হুম, কথা বলছে না কেউ কোনো মুশকিল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এই অবধি আমরা পড়লাম। আর এরপর আমরা আসবো, খুব কঠিন নয়, বিষয়গুলোকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি তাহলেই আমরা বুঝে যাব। এরপর আমরা যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে ডিরেকশন রেশিওস। ডিরেকশন রেশিওস, এই রেশিওস শব্দটার মধ্যেই এইটার উত্তর রয়েছে। যখন আমরা এই যে এল এম এন এর সাথে কোনো একটা নির্দিষ্ট কিছুকে মাল্টিপেল করব বা তার সমানুপাতি করব, তখনই সেটাকে ডিরেকশন রেশিওস বলবো। অর্থাৎ ধরো আমি এটার সাথে প্রত্যেকটার সাথে কে এল কে এম কে এন গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা ডিরেকশন কোসাইন হয়ে যাবে, মানে ডিরেকশন কোসাইন যখন এল এম এন, তার ডিরেকশন রেশিওস হয়ে যাবে হচ্ছে গিয়ে কে এল কে এম কে এন। এইগুলোকেই কিন্তু আমরা ডিরেকশন রেশিওস বলবো। এটা হচ্ছে রেশিওস। তো সত্যি বলতে মানে আমরা যদি কোসাইন বুঝি, কোসাইন বুঝলে রেশিও বুঝতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়, শুধু একটা মাল্টিপল হবে, এটুকুই হচ্ছে সম্পর্ক। ওকে, তো এখন ধরো আমরা ধরে নিচ্ছি যে লেট, সাধারণত স্মল এ স্মল বি স্মল সি দিয়ে ডিরেকশন রেশিওসকে প্রকাশ করা হয়, এ বি সি আর ডিরেকশন রেশিওস, অর্থাৎ দিক অনুপাত। রেশিও আছে মানেই কিন্তু এটা দিক অনুপাত, আর আগেরটা হচ্ছে ডিরেকশন কোসাইন অর্থাৎ দিক কোসাইন। তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু কে এল, বি ইকুয়াল টু কে এম, সি ইকুয়াল টু কে এন। কারণ আমি আগেই বললাম যেটা গুণ করছি সেই মাল্টিপল বা এল এর সাথে যা সমানুপাতি সেটাই হচ্ছে গিয়ে ডিরেকশন রেশিওস, এল এম এন এর সাথে যারা সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, দেখো খুব মন দিয়ে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কি কি মান বার করতে পারি। ধরো আমাকে বললো এর মানটা বার করে দাও, এ তো কে দিয়ে আছে, তুমি কেটাকে তাড়িয়ে কেটাকে অমিট করে এ বি সি এর মানটা বার করো। তাহলে আমরা কিভাবে বার করতে পারি? আমাদের কাছে একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা হচ্ছে গিয়ে ডিরেকশন রেশিওস এর জন্য সত্যি। সেটা কি? এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আমার এল কত? এল মানে হচ্ছে কে স্কোয়ার বাই এ স্কোয়ার বাই কে স্কোয়ার, বি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে যদি কে এর মানটা এখান থেকে বার করতে চাই, কে স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? কে স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি রুটটা তুলে দিই তাহলে কি পাবো? পাবো হচ্ছে গিয়ে কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব এখান থেকেই আমরা একটা কনক্লুশনে আসবো। দেখো আমরা যদি দেখি আর একবার, যদি কোনো একটা লাইনের ডিরেকশন কোসাইন এল এম এন হয়, তাহলে সেই লাইনের ডিরেকশন রেশিওস হবে
ডিরেকশন রেশিও কি ছিল? KL KM KN, তাই তো? তাহলে কি হয়ে যাবে দেখো, দেখে বলো। ম্যাম এটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারোনি? সেকেন্ড পেজে যেটা বললেন। হ্যাঁ LMN আছে, হ্যাঁ। ডিরেকশন কোসাইন, তাই তো? হুম হুম। তো আমি এইখান থেকে বার করছি, জাস্ট এখানে তো এলিমেন্ট আচ্ছা ডিরেকশন আচ্ছা। কোসাইন ধরে নিয়েছিলাম, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ তো এবার আমি কে এর মানটা বসিয়ে দিতে পারি, KL হ্যাঁ KM KN, তাই না? হ্যাঁ। তার ক্ষেত্রে তো হচ্ছে কি ডিরেকশন রেশিওস কি হবে? হবে হচ্ছে K মানে হচ্ছে রুট রুট ওভার। ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু l। হ্যাঁ। বলবো ম্যাম? বলো বলো স্নেহা। মানে এলিমেন্ট এর মান বসালে a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর কমা b, a বাই রুট ওভার b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, c বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, যদি আমি মানটা বসিয়ে দিয়ে হয়। আসলে তুমি উল্টোটা করেছো, দেখো আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো, তুমি আসলে বইয়েরটা বলছো তো, আমি জানি, আমি ওটা বলছি না। দেখো আমি আসলে এটা দেখাচ্ছি যে দুটোর সাথে দুটোর সম্পর্ক, এটা থেকে এটাই গেলাম, এবার ঠিক অপোজিটটা করব। স্নেহা আমার কথাটা একটু দেখো, আমি বুঝতে, আশা করি বুঝতে পারবে। দেখো এখানে ডিরেকশন কোসাইন থেকে ডিরেকশন রেশিও গেছিলাম, আর যদি ডিরেকশন রেশিওস ABC হয়, ঠিক আছে, তাহলে ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন হবে হচ্ছে গিয়ে তুমি যেটা বলছো সেটা। ডিরেকশন কোসাইন মানে কি? LMN, তাই তো? তার মানে হচ্ছে A বাই কে, B বাই কে, C বাই কে, অর্থাৎ এটা হয়ে যাবে ডিরেকশন কোসাইন উইল বি A বাই প্লাস মাইনাস রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস মাইনাস B বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। স্নেহা বোঝাতে পারলাম? স্নেহা হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? আমি শুধু ওটাই মানে এটা থেকে হ্যাঁ এটা, ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছো তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা তো চলো এবার আমরা আরেকটা জিনিস শিখতে হবে আমাদের। ওকে, এটা গেল একদম প্রাথমিক কথা, ডিরেকশন রেশিওস ডিরেকশন কোসাইনের মধ্যে সম্পর্ক সবটা বলে দিলাম, এখান থেকে এখানে গেলাম কিভাবে সেটাও দেখলে। তার মানে রেশিওস হচ্ছে গিয়ে কোসাইন গুলোর সঙ্গে যখন কিছু একটা মাল্টিপল করা হবে তখন সেটাই হচ্ছে রেশিওস। না, আমরা জানবো যেটা হচ্ছে গিয়ে দুটো ডিরেকশন কোসাইন দেওয়া আছে, বা ধরো দুটো বিন্দুর ডিরেকশন কোসাইন দেওয়া আছে, তাহলে এই লাইনটার ডিরেকশন কোসাইন কি হবে? আবার এই লাইন আর এই লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে? এই দুটোই কিন্তু আমাদের জানতে হবে। তাহলে এক এক করে আসি। আচ্ছা কিভাবে বলি এটাকে, ধরো এটা ধরো x1 y1 z1, এটা হচ্ছে x2 y2 z2, এই দুটো হচ্ছে, এখানে একটা পি বিন্দু আছে, এখানে একটা কিউ বিন্দু আছে, এদের দুজনের পজিশন ভেক্টর। ওকে, তো পজিশন ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলা হলো দিক কোসাইন বার করো। দিক কোসাইন কি হবে? দিক কোসাইনের ফর্মুলা হবে হচ্ছে গিয়ে x2 মাইনাস x1 বাই আর, আরটা কি? আরটা না লিখে তুমি লেন্থ অফ পিকিউ লিখতে পারো, y2 মাইনাস y1 বাই লেন্থ অফ পিকিউ, আর z2 মাইনাস z1 বাই লেন্থ অফ পিকিউ। ক্লিয়ার এই অবধি?
হ্যাঁ ম্যাম। আর দিক অনুপাত কি হবে? দিক অনুপাত হচ্ছে গিয়ে x2 minus x1, y2 minus y1, z2 minus z1। নাও এটা গেল এই পার্টটা। এবার যদি আমি এই পার্টটা দেখার চেষ্টা করি, এই পার্টটা ধরো এই লাইনটার হচ্ছে L1 M1 N1 হচ্ছে এর ডিরেকশন কোসাইন গুলো, আর এটার ক্ষেত্রে হচ্ছে L2 M2 N2। তো এক্ষেত্রে যেটা এদের মধ্যবর্তী কোণ cos থিটা হলে cos থিটার মান হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ওকে, এটা হচ্ছে গিয়ে cos থিটার মান হবে। তাহলে থিটা কখন 90 ডিগ্রি হবে? থিটা 90 ডিগ্রি হলে মানে এই দুটো 0 হলে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে এইটা 90 ডিগ্রি হতে হলে আমাকে এই মানটা 0 হতে হবে। তো L1 plus L2 plus M1 plus M2 plus N1 plus N2 will be 0 when these two lines are perpendicular. Theta is 90 degree. এই অবধি ক্লিয়ার? ম্যাম সেকেন্ডেরটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ ম্যাম। কোন সেকেন্ডেরটা? এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি করে এসছে তাহলে সেটা একটু ভাবার চেষ্টা করি। দেখো, যদি আমি এই L1 M1 N1, ঠিক আছে, এইগুলো তো হচ্ছে ডিরেকশন কোসাইন। এবার এগুলোকে যদি আমি আর আকারে আর একটা R1 ভেক্টর আর এটাকে একটা R2 ভেক্টর আকারে ভাবি, ঠিক আছে, তাহলে R1টা কি হবে? একটু অন্য কালি দিয়ে লিখি, একদম ঘিজিমিজি হয়ে যাচ্ছে। L1 I ক্যাপ প্লাস M1 J ক্যাপ প্লাস N1 K ক্যাপ, রাইট? হ্যাঁ। একই রকম ভাবে L2 I ক্যাপ প্লাস M2 J ক্যাপ আচ্ছা এবার বুঝতে পেরে গেছি। N2 K ক্যাপ। ওকে, এবার যদি আমি ডট প্রোডাক্টের ফর্মুলা লাগাই R1 ডট R2, এটার ফর্মুলা কি? R1 R2 cos থিটা, তাই তো? এবার এই মানটা কত হবে? এই মানটা হয়ে যাবে হচ্ছে L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার, যেটা হচ্ছে কিনা 1। আবার L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার N2 স্কয়ার, এটাও হচ্ছে কিন্তু আবার 1। ওকে, তার মানে cos থিটা হয়ে যাচ্ছে R1 R2 ভেক্টরের ডট প্রোডাক্ট। R1 R2 ভেক্টরের ডট প্রোডাক্ট যদি cos থিটা হয়, তাহলে সেখান থেকে আমরা অবভিয়াসলি পাচ্ছি L1 প্লাস L2 প্লাস M1 প্লাস M2 প্লাস N1 N2। ক্লিয়ার এবার? হ্যাঁ। স্নেহা কথা বলো, স্নেহা যা অসুবিধা হচ্ছে বলো প্লিজ। হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ ম্যাম, বলছি একটু লিখে নি এটা। আচ্ছা, ওকে। একই রকম ভাবে এটা যেমন আমরা L M N দিয়ে করলাম, অর্থাৎ ডিরেকশন কোসাইন দিয়ে করলাম, এই মানটা কিন্তু আমরা একই রকম ভাবে ডিরেকশন রেশিও দিয়েও বার করতে পারি। ধরো দুটো লাইনের ডিরেকশন রেশিওস দেওয়া আছে A1 B1 C1, আমরা সবসময় মাথায় রাখবো ডিরেকশন কোসাইন গুলোকে আমরা LMN দিয়ে লিখবো, ডিরেকশন রেশিও গুলোকে কিন্তু আমরা A B C দিয়ে লিখবো স্মল এ। ওকে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারবো। দেখাচ্ছি সেটা কিভাবে করতে হবে। হয়ে গেছে কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। চলো এবার এটা তো আমরা করলাম হচ্ছে ডিরেকশন কোসাইন দিয়ে, এবার আমরা ডিরেকশন রেশিওতে আসি। A1 A2 B1 C1
a2 b2 c2। এই দুটোকেও যদি আমরা ওই ভেক্টর আকারে দেখি তাহলে আমরা পেয়ে যাব কি বলতো, cos থিটা সমান সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই root over a square 1 plus b1 square plus c1 square into a2 square plus b2 square plus c2 square। তো মজার ব্যাপার হচ্ছে আগের এই পার্টটায় দুটোই 1 1 হয়ে গেছে, কিন্তু এই পার্টটায় তো আমাদের কোথাও বলা নেই যে ডিরেকশন রেশিও গুলোর যে যোগফল সেইটা সবসময় 1 হবে। এটা কি আমরা কোথাও পেয়েছি? পাইনি তো। তো না। এক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু এটাই থাকবে, এটার কিন্তু চেঞ্জ হবে না। ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে আমরা যেমন জানতাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, সেটা তো এক্ষেত্রে সত্যি নয়, তো সেই জন্য এটা কিন্তু 1 হবে না। ওকে, আর একই রকম ভাবে এটাও থিটা 90 হয়ে গেলে এই মানটা 0 হয়ে যাবে। তো 90 ডিগ্রির ক্ষেত্রে যখন আমাদের প্রমাণ করতে হবে লম্ব, তখন কিন্তু আমাদের এটা ভাবতে হবে না যে হচ্ছে গিয়ে এটা ডিরেকশন কোসাইন না ডিরেকশন রেশিও দেওয়া আছে, কারণ দুটো ক্ষেত্রেই ফর্মুলাটা এক। হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটা এক্সাম্পল করি চলো। হাফ মাইনাস 1/√2 কমা মাইনাস হাফ, আর একটা আছে ধরো √3/2 বাই হাফ, আর একটা আছে -√3/2। এই দুটোর মধ্যে কোনটা ডিরেকশন কোসাইন কোনটা ডিরেকশন রেশিও? একদম সাধারণ বুদ্ধি দিয়ে হয়ে যাবে। ম্যাম সেকেন্ডেরটা হচ্ছে ডিরেকশন কোসাইন। সেকেন্ডেরটা যোগফল কি 1 আসছে? ও আচ্ছা। যেটা যোগফল 1 আসবে সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন, কারণ এল এম এন দিয়ে আমরা কোসাইন দেখাই। দেখো প্রথমটার যোগফলটাই কিন্তু 1 আসছে, একটা হচ্ছে 1, সরি এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/2, আর এটা হচ্ছে 1/4। তার মানে এটার যোগফল যেহেতু 1, তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে ডিরেকশন কোসাইন। এটাকে আমরা ছোট করে পদ থেকে ডিসিএস মাঝখানে ডট দিয়ে, আর এটার যেহেতু যোগফলটা 1 হচ্ছে না, দেখো এটা 1 হবে না, তো এটাকে আমরা বলবো হচ্ছে ডিরেকশন রেশিওস। এটাকে আমরা বলবো ডিআরএস। ওকে, ক্লিয়ার এই অবধি? ইয়েস ম্যাম। ম্যাম। তাহলে চলো এরপর আমরা একটা এক্সাম্পল করি যেটা আমাদের খানিকটা কাজে লাগবে, তারপর আমরা আস্তে আস্তে সরলরেখার দিকে আসবো। নেক্সট স্লাইডে যাচ্ছি। একটু ভাবতে হবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। if a straight line makes angle
alpha, beta, gamma with x-axis, y-axis and z-axis respectively, then হাতের লেখা বুঝতে পারছো স্নেহা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আসলে তুমি একদম প্রথম তো আমি জানি না তোমার কি কি সমস্যা হতে পারে, তুমি বুঝতে পারছো কি পারছো না, সেই জন্যই আর কি বারবার জিজ্ঞেস করছি। তো সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু কত? ফার্স্ট অপশন হচ্ছে 1, সেকেন্ড অপশন হচ্ছে 2, থার্ড অপশন হচ্ছে গিয়ে 3 অ্যান্ড ফোর্থ অপশন হচ্ছে 1/√3। একটু ফার্স্ট স্লাইডটায় ফিরে যাই। আলফা, বিটা, গামা এগুলো কি ছিল আমার? এগুলোই ছিল কিন্তু আমার ডিরেকশন অ্যাঙ্গেল, তাই তো? তো আমার প্রশ্নে কিন্তু এই হ্যাঁ ম্যাম। ডিরেকশন অ্যাঙ্গেল গুলোই দেওয়া রয়েছে। তাহলে ডিরেকশন অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা কিভাবে ডিরেকশন কোসাইন তৈরি করতে পারি এবং তারপরে এই রেসপেক্টিভলি মানটা বার করতে পারি। চেষ্টা করো, খুবই সোজা অঙ্ক। ম্যাম আনসার কি 2? হ্যালো। হ্যাঁ 2 হবে। হ্যাঁ ওটাই আছে। কেন 2 হচ্ছে দেখো, আমরা জানি হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার cos স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তো আমি যদি এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার গামা করে দিই, তাহলে আমি কত পাচ্ছি স্নেহা? দেখতেই পাচ্ছ, হ্যাঁ 2ই হবে। আনসার উইল বি 2, মানে এটার মান হয়ে যাবে হচ্ছে 2। ওকে, হ্যাঁ আচ্ছা। ম্যাম। হুম, আচ্ছা ধরো একটা তোমার কাছে ডিরেকশন কোসাইন রয়েছে, যেটা থেকে তোমাকে বলতে বলা হলো যে হচ্ছে কি সেটা কিসের প্যারালাল হবে। দাঁড়াও আসছি। এখানে ধরো তোমাকে বলা হলো যে হচ্ছে গিয়ে 4, 5, 0 বললো হচ্ছে গিয়ে ডিরেকশন কোসাইনই ধরো বললো, ডিরেকশন রেশিওস বলে দিই, ডিরেকশন রেশিওস। তাহলে যে লাইনের 4, 5, 0 হচ্ছে গিয়ে ডিরেকশন রেশিওস, সেই লাইনের ক্ষেত্রে আমি কি বলতে পারি? 4টে অপশন দিলাম, ধরো বললাম যে প্যারালাল টু এক্স, লিখলাম প্যারালাল টু জেড অ্যাক্সিস। এগুলো কিন্তু সব অ্যাক্সিস আছে পাশে, অ্যাক্সিস। এই প্রশ্নগুলো খুব বেসিক প্রশ্ন, ঠিক আছে? আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো পরীক্ষায় আসে, এগুলো হয়তো পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো আমাদের জানা পরীক্ষায় আসা অঙ্কের থেকেও বেশি দরকারি, কারণ এগুলো হচ্ছে বেসিক জায়গাটা, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে। তো এটা বললাম হচ্ছে গিয়ে প্যারালাল টু এক্সেট প্লেন, অ্যান্ড লাস্টলি বললাম হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস। ওকে, এই 4টে অপশন দিলাম। এবার বলো এটাকে আমরা কিভাবে দেখব।
একটা লাইন আছে বা এরকম একটা বিন্দু রয়েছে 4 5 0, যেটা যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে হচ্ছে গিয়ে, আচ্ছা ম্যাম এখানে আঁকলে হবে না, হ্যালো ম্যাম, বলো। বলছি এটা ডিরেকশন রেশিও তো তার সাথেই মানে কি বলে পার্ট মানে লম্ব হবে, যার ডিরেকশন মানে যে স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও 0 0 সামথিং হবে, তাই তো? ওভাবে ভেবো না, আমি বলছি একদম জেনারেলি ভাবো। আমি তোমাকে আচ্ছা। এখানে বলে দিতে পারতাম যে এক্স হুম হুম। অক্ষের ডিরেকশন কোসাইন হচ্ছে 1 0 0, আমি বলে আচ্ছা দিতে পারতাম ধনাত্মক ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন হচ্ছে 0 0 1। ঠিক আছে, হুম। আমি এইভাবে বলতে চাইছি না, ঠিক আছে। আচ্ছা তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে তোমার ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে কোনো একটা লাইনের। এবার এখান থেকে তোমাকে বুঝতে হবে, যেহেতু এটা হচ্ছে কি ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তোমার জেড পার্টটা জিরো রয়েছে। জেড পার্টটা জিরো থাকা মানে সেখান থেকে কি কি নির্ধারিত হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো জেড পার্টটা জিরো মানে জেড পার্টটা এখানে কোনো জেড এর দিকে কোনো ডিরেকশন নেই, তাই তো? একদমই ক্লিয়ারলি বুঝতে পারছি যে জেড এর দিকে এটা কোনো ডিরেকশন দিচ্ছে না। হুম। তার মানে আমি এটা বলতে পারি যে হচ্ছে গিয়ে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু অবশ্যই প্যারালাল টু এক্স এক্স, আচ্ছা প্যারালাল টু এটা এক্স ওয়াই প্লেন হবে। ওকে, প্যারালাল টু এক্স ওয়াই প্লেন হবে, কারণ হচ্ছে কি এইটা যদি তুমি দেখো এই প্লেনেই কিন্তু এই বিন্দুটা থাকবে। অ্যান্ড সেকেন্ডলি হুম। এই বিন্দুটাকে যদি আমরা দেখার চেষ্টা করি যে হচ্ছে গিয়ে ধরো তুমি কোনো ঘরের মধ্যেই কোনো একটা বিন্দু নিলে, ঠিক আছে, আর জেড অ্যাক্সিসটাকে তুমি তোমার ছাদের দিকের দেওয়ালটা ভাবলে, আর একটা বিন্দু নিলে হচ্ছে গিয়ে তোমার মেঝেতে, তাহলে সেই মেঝের বিন্দুর সাথে ওই ছাদের দিকের দেওয়ালের সম্পর্কটা কি হবে? পারপেন্ডিকুলার সম্পর্ক হবে, হ্যাঁ তাই তো হবে স্নেহা? হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আসলে এটা একটু ভিজুয়ালাইজ করতে হবে, না হলে এই জায়গাটা বোঝা মুশকিল। ওকে, তো সেই জন্য এইটা হচ্ছে গিয়ে আমার এক্স ওয়াই প্লেনের সাথেও প্যারালাল হবে, এই দুটো প্রপার্টি মাথায় রাখবে। আর যেটা তুমি বলছিলে সেটা আমি বলে দিচ্ছি, ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, যদি বলা হয় যে এক্স অক্ষের ডিরেকশন কোসাইন অর্থাৎ ডিসিএস, এক্স অক্ষের ডিরেকশন কোসাইন মানে কি? মানে এখানে বিন্দু বলে কিছু নেই, কোনো বিন্দুর বা কোনো একটা তোমার মানে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আলফা বিটা গামা তৈরি করছে তাই নয়, এখানে বিন্দুটাই হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা দেখি, এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আর এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা এপাশটাও দেখার চেষ্টা করি, ধরো আমি এপাশটা দেখলাম না, এক্স আর জেড অক্ষের মধ্যে কোণ কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, কারণ প্রত্যেকটা যে অ্যাক্সিস সেইগুলোর মধ্যে কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে আর এক্স অক্ষের সাথে নিজের কোণ করা সম্ভব নয়, তো সেই জন্য ডিরেকশন কোসাইনটা হবে cos 0 cos 90 cos 90। তো সেই জায়গা থেকে আমরা পাবো কত? 1 0 0। ক্লিয়ার? কোনো মুখস্থ করার ব্যাপার নেই। হ্যাঁ ম্যাম। একই রকম ভাবে যদি তোমাকে বলা হয় যে ওয়াই অক্ষের ডিসিএস কি হবে, and z অক্ষের ডিসিএস, এটা হয়ে যাবে 0 1 0, এটা হয়ে যাবে 0 0 1। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। স্নেহা হ্যাঁ কথা ম্যাম। বলো, স্নেহা। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। ওকে, তাহলে চলো এরপর আমরা একটু সরলরেখা সম্পর্কে প্রাইমারি কিছু কনসেপ্ট জানবো। 3D তে
সরলরেখার রিপ্রেজেন্টেশনের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে মানে আমি একদম ভাগ করে দিচ্ছি, স্ট্রেট লাইন, তার দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে গিয়ে 1 পয়েন্ট বা একটা টাইপ, আর একটা হচ্ছে 2 পয়েন্ট। এবং এদের আবার প্রত্যেকেরই দুটো করে আউটলুক আছে। মানে একটা হচ্ছে 1 পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন। তো তার মানে আমাদের কতগুলো ফর্ম পড়তে হবে স্টেটমেন্টের? এটা একটা, এটা একটা, এবং এদের প্রত্যেকের দুটো করে, অর্থাৎ টোটাল 4 forms, and absolutely for 3D. ওকে, তো আমরা ফার্স্টলি 1 পয়েন্ট নিয়ে আলোচনা করব। ধরো একটা XYZ অ্যাক্সিস আছে এবং আমি এই সরলরেখার, আচ্ছা এই সরলরেখাটা নেব না, ধরো এরকম একটা সরলরেখার আমি কিরকম দেখতে হবে সেটা বার করতে চাইছি। তো এখানে আমাদের দুটো জিনিস থাকে, সরলরেখাটা যে ভেক্টর বা যে বিন্দু দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ভেক্টর দিয়ে বলছি, সরলরেখার 1 পয়েন্টের ভেক্টর রিপ্রেজেন্টেশন। এখানে দুটো জিনিস দেওয়া থাকে, সরলরেখাটা কোন বিন্দুগামী এবং সরলরেখাটা কোন ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, তো ধরে নিলাম সরলরেখাটা বি ভেক্টরের সমান্তরাল এবং হচ্ছে এ ভেক্টরের গামী বা এ বিন্দুগামী। তো সেক্ষেত্রে এর সরলরেখার যে ফর্মটা হবে এই রকম, যে হচ্ছে গিয়ে এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। ওকে, টি হচ্ছে এখানে একটা স্কেলার বা একটা প্যারামিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে ভেক্টর রিপ্রেজেন্টেশন। আর যদি এর কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন করি তাহলে সেটা কিরকম দেখতে হয়? এখানে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু x1 y1 z1, অর্থাৎ কোনো একটা সরলরেখা এই বিন্দুগামী এবং তার ডিরেকশন রেশিওস গুলো হয়ে যাবে হচ্ছে গিয়ে a b c। তাহলে আচ্ছা এটা হচ্ছে লিখে দিই BCS। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কার্টেসিয়ান রূপটা x মাইনাস x1 বাই a by y minus y1 by b and z minus z1 by c। এই অবধি কি বোঝা গেল? আমি আসছি আস্তে আস্তে, মনে হতে পারে একদিনে অনেক কিছু পড়িয়ে দিচ্ছেন ম্যাম। বলো তো এই ম্যাম অবধি সিটা বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলে না? কার্টেসিয়ানটা। ও ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি কি ডিরেকশন রেশিও? কি মনে হচ্ছে? আমি জিজ্ঞেস করছি যে সরি, ডিরেকশন রেশিওস আর ডিরেকশন কোসাইনের মধ্যে পার্থক্য কি হবে এখানে? আমি জানি বইতে ডিরেকশন কোসাইন আছে, কিন্তু আমি ডিরেকশন রেশিওস লিখেছি ইচ্ছা করে। ডিরেকশন রেশিওর সাথে আমার একটা করে কে গুণ আছে বা একটা করে কে ভাগ আছে, হ্যাঁ তো সেটাকে তো আমি তুলেই দিতে পারি যেহেতু তিনটের সাথে রয়েছে, তাই হ্যাঁ নয় কি? হ্যাঁ। তো সেই জন্য এখানে ডিরেকশন কোসাইন দেওয়া থাক, ডিরেকশন রেশিও দেওয়া থাক, এইরকমই হবে ফর্মটা। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার কেন হ্যাঁ বললাম? হ্যাঁ ম্যাম। আর এইটা হচ্ছে গিয়ে এ ভেক্টর, মানে এ ভেক্টর দিয়ে যাচ্ছে এবং বি ভেক্টরের সমান্তরাল।
আর এখানে হচ্ছে ডিরেকশন রেশিওসটা গিভেন রয়েছে, আর এ ভেক্টরটা মানে যে সরি এটা ভেক্টর দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে এই বিন্দুগামী, মানে সরল রেখাটার কোনো একটা বিন্দুতে এক্স ওয়াই জেড রয়েছে, x1 y1 z1। আচ্ছা, একটা এক্সাম্পল করি যেখান থেকে আমরা হচ্ছে কি একটা থেকে আরেকটায় শিফট করতে পারছি কিনা দেখি, তারপর আস্তে আস্তে একটা একটা করে আসছে। সবগুলোই করলাম, কোনোটাই ভালো করে শিখলাম না, সেরকম হলে মুশকিল। ওকে, ধরো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু 5i ক্যাপ মাইনাস 16j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তোমাকে বললো এটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশন থেকে কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশনে নিয়ে আসতে। অর্থাৎ তোমার এখানে এই যে ভেক্টরটা রয়েছে এ আর বি ভেক্টর, এই যে এখান থেকে তোমাকে এটাই যেতে হবে। কিভাবে করবে? তোমাদের টেক্সট বইটায় এরকম অনেক এক্সাম্পল পাবে, যেহেতু তোমরা আগে এই চ্যাপ্টারটা পড়োনি সেই জন্য আমাকে এই বেসিক এক্সাম্পল গুলো দিয়েই যেতে হবে, আমি কিন্তু একবারে চলে যেতে পারবো না। ওকে, পদ্ধতিটা দেখো, আমাদের যেতে হবে কিরকম ফর্মে, আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স ওয়ান বাই ধরে নিলাম হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, এক্স মাইনাস ওয়াই ওয়ান বাই বি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি। এই ফর্মটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম, এবং সাইমালটেনিয়াসলি এটাকে বলা হয় হচ্ছে সিমেট্রিক ফর্ম অফ আ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের সিমেট্রিক ফর্ম। এবং ম্যাম এটা করেছি। করেছো? আচ্ছা, হ্যাঁ, কিভাবে করলে? এক্স মাইনাস 5/5 ইকুয়াল টু y minus 7/-16 equal to z minus 3/7. দেখো, আমি হচ্ছে গিয়ে এই যে আমার ভেক্টরটা রয়েছে আর ভেক্টর, এটাকে হ্যাঁ আমি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ধরে নিচ্ছি। হ্যাঁ তাহলে আমি কি পেয়ে যাব? 5 মাইনাস 5 ল্যামডা আই ক্যাপ প্লাস 7 মাইনাস 16 ল্যামডা জে ক্যাপ। ওকে, আর প্লাস 3 মাইনাস 7 প্লাস 7 ল্যামডা ইকুয়াল টু কে ক্যাপ। এবার আমি যদি প্রত্যেকটাকে ইকুয়েট করে ল্যামডার মানগুলো বার করে ফেলি, তাহলেই আমি এই ফর্মটা পেয়ে যাব। হ্যাঁ খুব ভালো করে যদি দেখো, x ইকুয়াল টু 5 মাইনাস 5 ল্যামডা, 5 lambda. এখান থেকে যদি আমি x এর মান ল্যামডার মান বার করি, x মাইনাস 5 বাই মাইনাস 5 ইজ ইকুয়াল টু ল্যামডা। এরকম ভাবে প্রত্যেকটা ল্যামডা বার করব এবং হচ্ছে কি আমার এই ফর্মটা চলে আসবে। কি আসবে এখানে? দেখো, y মাইনাস 7 বাই মাইনাস 16 ইজ ইকুয়াল টু ল্যামডা, আবার 3 প্লাস z মাইনাস 3 বাই 7 ইকুয়াল টু ল্যামডা। তো তিনটে ল্যামডাকে ইকুয়াল বাদ দিয়ে দিলে আমরা কিন্তু ওই সিমেট্রিক ফর্ম বা কার্টেসিয়ান ফর্ম পেয়ে যাব। ক্লিয়ার? হ্যাঁ আবার একই রকম ভাবে কোন একটা কার্টেসিয়ান ফর্ম দেওয়া থাকলে বা কার্টেসিয়ান ফর্ম দেওয়া থাকলে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি ভেক্টর রিপ্রেজেন্টেশনে যেতে পারবো। ম্যাম ফার্স্ট এরটা 5 প্লাস 5 lambda i cap হবে না? প্লাস হবে, প্লাস হবে, অবভিয়াসলি প্লাস হবে। তাহলে এখানেও মানটা চেঞ্জ হয়ে যাবে।
উফ, আচ্ছা চলো এবার আমরা 2 পয়েন্ট ফর্মে দুটো ফর্মুলা দেখে নিই। 2 পয়েন্ট ফর্ম অফ স্ট্রেট লাইন। ভেক্টর ফর্মটা কি? ভেক্টর ফর্মটা হচ্ছে এখানে স্ট্রেট লাইনটা দুটো বিন্দুগামী, সেই জন্যই এটার নাম কিন্তু 2 পয়েন্ট ফর্ম। তো আর ভেক্টর ইজ ইকুয়াল টু স্ট্রেট লাইনের ভেক্টরটা হবে a প্লাস টি ইন্টু বি মাইনাস এ। এই বি আর এ হচ্ছে বিন্দুগামী ভেক্টর, মানে দুটোই এই এ আর বি বিন্দুগামী, অর্থাৎ কোনো একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখার একটা জায়গা পর্যন্ত এ রয়েছে, একটা জায়গা পর্যন্ত বি রয়েছে, এরকম ভাবে বিন্দু বরাবর যাচ্ছে। আর কার্টেসিয়ান ফর্মটা হচ্ছে গিয়ে আমি যদি দেখি এই সরলরেখার কোনো একটা জায়গায় x1 y1 z1 একটা জায়গায় বিন্দু রয়েছে, আবার আরেকটা বিন্দু রয়েছে x2 y2 z2। তো এখানেও আমরা করব হচ্ছে x মাইনাস x1 বাই y মাইনাস y1 বাই z মাইনাস z1। এবং আমরা এটা জানি যে হচ্ছে গিয়ে তোমার যখন আমরা ডিরেকশন রেশিওস দেখতে চেয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম হয়তো, বা আমি হয়তো বলেছি কি বলিনি, আমি বলেছি সম্ভবত। তো সেখানে আমরা দেখেছিলাম যে এইখানে দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের যে নেগেটিভটা, সেই নেগেটিভটাই হয় হচ্ছে গিয়ে আমি বলেছিলাম ডিরেকশন রেশিওস। তো এখানে হয়ে যাবে হচ্ছে x2 মাইনাস x1 বাই y2 মাইনাস y1 বাই z2 মাইনাস z1। ওকে? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার আমরা আচ্ছা চলো দুটো এক্সাম্পল করে নি ঝটপট করে। আচ্ছা বলো তো হচ্ছে গিয়ে দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ কি করে বার করি আমরা? ম্যাম ফর্মুলাটা মনে আছে। কি ফর্মুলা? এই ক্ষেত্রে হুম, এই ক্ষেত্রে ওই যে cos থিটা ইকুয়াল টু a2 ভেক্টর a2 মাইনাস a1 ইন্টু ভেক্টর b1 ক্রস b2 বাই মড অফ b1 ক্রস b2। কোণ বার করার ফর্মুলা এটা? হ্যাঁ cos থিটা দিয়ে। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা যদি ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন দিয়ে বার করতে যাই তাহলে? আচ্ছা আমি আসছি ওই বিষয়টা। হুম এই অঙ্কটা আগে করো। বলছে দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস 1 minus 2 sorry 2 minus 1 4 and 1 1 minus 2 আর এখানে চারটে অপশনস রয়েছে, আমি অপশনগুলো লিখছি না, তোমরা বার করো, আমি বলছি ঠিক হয়েছে কিনা। ম্যাম এই অঙ্কটা কি করতে হবে বলেছে? আচ্ছা যদি আমরা দেখি, দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস এইটা, ঠিক আছে? তো
তাহলে কি বলছে, মানে হচ্ছে গিয়ে যে স্ট্রেট লাইনের দুটো বিন্দু হচ্ছে এরা, সেই স্ট্রেট লাইনের সমীকরণ বার করতে বলেছে। বা হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট, এখান থেকে হচ্ছে আর একটা এন্ড পয়েন্ট, যে দুটো বিন্দু হচ্ছে এই দুটো, সেভাবে যদি দেখি আমরা এক্ষুনি কি ফর্মুলা পড়লাম, যে দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা যাচ্ছে তার যে ফর্ম সেটা হচ্ছে এইটা। তো তাহলে ম্যাম বলছি যে ভেক্টর ফর্ম না কার্টেসিয়ান ফর্ম সেইটা? সেটা তো ম্যাটার করে না, তুমি একটা বার করো না, কি আছে, দুটোকে একটা থেকে আরেকটায় যাওয়া তো কোনো ব্যাপার না, তুমি কার্টেসিয়ান আচ্ছা। ফর্মই বার করবে। কারণ হচ্ছে গিয়ে ভেক্টর তো আমার দরকার নেই, আমার তো দেখাই যাচ্ছে যে এটা ভেক্টর আকারে নেই, কার্টেসিয়ান আকারেই তো দিয়েছে। ম্যাম এটা এসছে x-2/-1 ইকুয়াল টু y+1/2 ইকুয়াল টু z-4/-6। আচ্ছা, স্নেহা কি রয়েছে? আমি তো বুঝতে পারছি না, স্নেহা কোনো উত্তর দেয় না। হ্যাঁ ম্যাম আছি, হ্যাঁ কত ম্যাম এলো, আছি কত এলো উত্তর? ম্যাম করছি। হ্যাঁ আচ্ছা দেখো, এখানে হচ্ছে x-2 বাই করে তুমি বললে তো। হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখি এখানকার উত্তর কত দিয়েছে। y+1 বাই হচ্ছে গিয়ে কত হবে, বাই হচ্ছে -2 আর হচ্ছে z-4/6। তো এবার আমি এখানে যদি অপশনগুলো লিখতাম তোমরা বুঝতে পারতে যে এই অপশনটা এখানে থাকবে না। এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওরা আসলে এই বিন্দুগামী ধরে বিন্দুটাকে নিয়েছে, x-1/1, y-1/2 -2 and z+2/6। তো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কোনো একটা বিন্দুগামী হলেই আমরা কাজটা করতে পারবো, তাই না? যদি আমাদের এই অপশনটা থাকে প্রথম এইটা যদি অপশনে থাকে এইটাকে টিক করব, যদি এইটা হ্যাঁ অপশনে থাকে টিক করব, তাই তো? এই হ্যাঁ ক্ষেত্রেও ফর্মুলায় ফেলার ক্ষেত্রেও আমি বলে দিচ্ছি, এখানে যদি আমি x2 y2 z2 লিখি তাতে কোনো ভুল নেই, এবং বি ভেক্টরের জায়গায় এ ভেক্টর লিখি আর এ ভেক্টরের জায়গায় বি ভেক্টর লিখি তাতে কিন্তু কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না, হয়তো মানটা আলাদা আসে কিন্তু ভেক্টর মানে বিষয়টা সেমই থাকে, কারণ দুটো বিন্দু দিয়েই তো যাচ্ছে বা দুটো ভেক্টর দিয়েই তো পাস করছে, তো আলাদা কিছু হতে পারে না। ওকে, হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা তো চলো এবার আমরা যে হচ্ছে গিয়ে পড়েছি এখানে এ বি সি, ঠিক আছে, এ বি সি একটা এই লাইনটা ডিআরএস। তাহলে আমাদের ধরো দুটো লাইন রয়েছে, তো পেয়ে গেছে। আচ্ছা ওকে ওয়েট, আমি ধরে নিলাম এই লাইনটার, আমি আগেই করেছি এগুলো, L1 M1 N1 হচ্ছে এর ডিআরএস, আর একটা স্ট্রেট লাইন আছে L2 M2 N2 এর ডিআরএস, এটা হচ্ছে থিটা। তো তাহলে আমরা কি জানি, cos থিটা ইকুয়াল টু L1 M1 সরি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, তাই তো? এটা তো আমরা জানি। হ্যাঁ ম্যাম। তো এখানে ধরো আমরা একটা ছোট্ট অঙ্ক করে নিই, আমাদের ক্লাসটা শেষ করতে হবে, কিন্তু এই অঙ্কটা আমাদের করতে হবে। বলছে যে x1 -1/2 2y -1/3 আর 1 -3z/a ইকুয়াল টু m, আর x +1/2 আর 3y -5/2 আর হচ্ছে গিয়ে z -4/3, এই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। তাহলে বলছে m সমান সমান কত।
চারটে অপশনস দেওয়া রয়েছে। অপশনস আর 5 minus 5, 3 minus 3, 5 minus 5, 3 minus 3. ওকে, তো প্রথম কাজ কি, অঙ্কটাকে প্রথমে সিমেট্রিক ফর্মে ফেলতে হবে। অঙ্কটাকে যদি আমরা সিমেট্রিক ফর্মে না ফেলি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না, কারণ সিমেট্রিক ফর্মে না ফেললে এই অঙ্কের কোনো মানে নেই। তোমরা কি অঙ্কটা লিখেছো? হ্যাঁ ম্যাম। তাহলে আমি এটাকে কি করব বলো তো, এই জায়গাটাকে একটু চেঞ্জ করব, কারণ এখানে 2y মাইনাস রয়েছে, তো 2y মাইনাস আমরা রাখতে পারবো না। তো আমি এটাকে কি করব হচ্ছে y মাইনাস হাফ, কারণ দেখো 2y রয়েছে, আর নিচটাকেও আমি হাফ দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/2। আবার এখানে জেডটা পরে রয়েছে, তার মানে আমি এখানে যদি ভাগ করি তাহলে আমি এখানে কি পাচ্ছি, 3 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে পাচ্ছি z মাইনাস 1/3, আর m এর জায়গায় আমি পাচ্ছি মাইনাস m/3। বুঝতে পারলে? 3 দিয়ে বোথ সাইডে y এর ক্ষেত্রে হাফ দিয়ে ভাগ করলাম। একই রকম ভাবে এই পার্টটা সিমেট্রিক আছে, বাট এই পার্টটা সিমেট্রিক নেই, আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 5/3, 2/3, এটা আবার সিমেট্রিক আছে। তাহলে এবার এদের হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার হওয়া মানে cos থিটা 90, তার মানে হচ্ছে ওই মানটা হচ্ছে 0। অতএব 2 into 2 L1 L2 M1 M2 3/2 into 2/3 and 3 into minus m/3, কত পাচ্ছি আমরা m এর মান? দেখো 4 plus 1 minus m is equal to 0, অতএব m is equal to 5, অর্থাৎ অপশন এ is our correct answer. ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে, এবং পুরো স্ট্রেট লাইন আজকে আমরা কভার করতে পারলাম না, কিন্তু আমরা কিন্তু পরদিনের ক্লাসে স্ট্রেট লাইনকে পুরোটাই কভার করব। ওকে ওকে, হ্যাঁ ম্যাম। তো পরের দিনের ক্লাসটা তোমরা অবশ্যই থেকো, এবং মানে স্ট্রেট লাইন এবং 3D কে কেন্দ্র করে যতটা ক্লাস করা যায় করতে হবে আমাদের পরের দিনের ক্লাসে, ঠিক আছে? আর স্নেহা, তোমার আজকে ক্লাসে কোনো ডাউট থাকলে বলো, কারণ তুমি আজকে ফার্স্ট ক্লাস করলে, মানে অফলাইন হোক অনলাইন হোক যেভাবেই করো না কেন, মানে আজকে তুমি প্রথম আমার ক্লাসে ছিলে, তো তোমার প্লিজ কোনো ডাউট থাকলে বলো। তাহলে ক্লাস নেই, বুঝেছি সব। আচ্ছা, ওকে, ভেরি গুড, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে নেক্সট বুধবার দেখা হচ্ছে। ওকে ম্যাম।